প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনে হয় ভালো আছো। আমিও ভালো আছি। আমি পার্থপ্রতিম দাস, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের তোমাদের একজন শিক্ষক। তো আমি আজ তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে যে অনলাইন ক্লাস চলছে তারই ধারাবাহিকতায় আমার আজকের এই গণিতের ক্লাসটি। আমি আজ নবম শ্রেণীর উচ্চতর গণিতের একটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ বৃত্ত এবং ত্রিভুজের যুক্তিমূলক কিছু উপপাদ্য তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তো এই উপপাদ্যগুলো উপস্থাপন করতে গেলে আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে। তোমরা জানো যে তোমাদের তৃতীয় অনুশীলনীতে এই উপপাদ্যগুলো আছে। আমি আজকের ক্লাসে তোমাদের সেই বেসিক কিছু জিনিস শেখাবো। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে তৈরি আছো। আমি আজ তোমাদের যে জিনিসটি শেখাবো সেগুলো আমি প্রথমে বোর্ডে একটু লিখে নিচ্ছি, তারপর আমি ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। তোমরা খেয়াল করো, আমি প্রথমে যে জিনিসটি শেখাতে চাচ্ছি 1 নাম্বার, সেটি হচ্ছে সদৃশ বহুভুজের কোণের সদৃশতা। 2, আমরা শেখাবো বহুভুজের বাহুর অনুপাতে সদৃশতা। আমরা আরো শিখব লম্ববিন্দু পরিকেন্দ্র ভরকেন্দ্র নব বিন্দু বৃত্ত। দেখো, আমরা আজ এই বেসিক ধারণায় জ্যামিতির যে বিষয়গুলো তোমাদের শেখাতে যাচ্ছি সেটি হচ্ছে বহুভুজের কোণের সদৃশতা। এটা কি জিনিস আমি তোমাদের শেখাবো আজ। বহুভুজের বাহুর অনুপাতের সদৃশতা, লম্ববিন্দু, পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং নববিন্দু বৃত্ত। প্রথমে দেখো, বহুভুজের কোণের সদৃশতা। বহুভুজ কি? যে 3 বা ততোধিক বাহু বিশিষ্ট, আমরা তাকে কি বলতে পারি? বহুভুজ বলতে পারি। যেমন ত্রিভুজ একটি বহুভুজ, চতুর্ভুজ একটি বহুভুজ। তো এই যে বহুভুজের সদৃশতা কি? সদৃশতা আমরা জানি তো একই রকম দেখতে, কিন্তু এই ক্ষেত্রে সদৃশতাটা কি? এখানে আমি বলেছি কোণের সদৃশতা। কোণের সদৃশতা হচ্ছে যে একটি বহুভুজের
কোণগুলো যদি পর্যায়ক্রমিকভাবে অপর একটি বহুভুজের কোণগুলোর সমান হয়, তাহলে ওই বহুভুজ দুইটিকে আমরা সদৃশ্য বহুভুজ বলব। কেমন? আমি যদি বলি যে দেখাই একটা ত্রিভুজ, এই কোণটি এই কোণের সমান, এই কোণটি এই কোণের সমান এবং এই কোণটি এই কোণের সমান, তাহলে আমরা দেখো যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো ত্রিভুজ এঁকেছি আমি, যা এই কোণের সমান, এই কোণটি এই কোণের সমান, এই কোণটি এই কোণ, তাহলে এই এর তিনটি কোণের সমান বহুভুজ। তাহলে এই দুটো বহুভুজকে আমরা সদৃশ্য কোণী বহুভুজ বলতে পারি। এখানে কোণের ক্ষেত্রে সদৃশ্যতা বিদ্যমান। আর বহুভুজের বাহুর অনুপাতের সদৃশ্যতা, এই বাহুর অনুপাতের সদৃশ্যতাটা কি? তো এখানে বাহুর অনুপাতের সদৃশ্যতা হতে গেলে আমাদের দুইটা শর্ত মানতে হবে। আমরা কোণের ক্ষেত্রে সদৃশ্যতায় দেখেছি যে একটি বহুভুজের কোণগুলো পর্যায়ক্রমিকভাবে অপর বহুভুজের কোণগুলো সমান, এই জন্য এগুলোর কোণের ক্ষেত্রে সদৃশ্যতা আছে। এখন এর সাথে যদি এদের বাহুগুলোর অনুপাত সমান হয়, অর্থাৎ এই বাহু হয়তো আমি ধরে নিলাম এই বাহু এবং এই বাহুর যে অনুপাত আসবে, এই বাহু এবং এই বাহুর যে অনুপাত আসবে, এই বাহুর সেই অনুপাত, তাহলে আমরা বলতে পারবো যে এই দুটি ত্রিভুজ কি বাহুর অনুপাতের সদৃশ্যতা, মানে আমরা এই দুটো ত্রিভুজের ভেতরে বাহুর অনুপাতের সদৃশ্যতা আমরা দেখতে পাবো এবং একে আমরা সদৃশ্য ত্রিভুজ বলবো। অর্থাৎ আমি ত্রিভুজ এঁকেছি এই জন্য বলছি, তা নাহলে আমরা বলবো সদৃশ্য বহুভুজ। আমি আবার একটি তোমাদের জ্ঞাতার্থে রিপিট করছি যে বহুভুজের কোণের সদৃশ্যতাটা কি, যে একটি বহুভুজের কোণগুলো যদি পর্যায়ক্রমিকভাবে অপর একটি বহুভুজের কোণগুলো সমান হয়, তাহলে ওই দুটি বহুভুজকে সদৃশ্য কোণী বহুভুজ বলে। এবার ওই কোণের একটি বহুভুজের বাহুগুলোর অনুপাত যদি আরেকটি দুটি বহুভুজের ভিতরে এই যে বাহুগুলোর অনুপাত যদি সমান থাকে, তাহলে ওই দুটি বহুভুজকে আমরা বলতে পারি যে বহুভুজ দুটির বাহুর অনুপাতের সদৃশ্যতা আছে। এখন এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আসছে, সদৃশ্য বহুভুজ এবং সদৃশ্য কোণী বহুভুজ। দেখো দুটো জিনিস আসছে, একটা হচ্ছে সদৃশ্য বহুভুজ, একটা হচ্ছে সদৃশ্য কোণী বহুভুজ। সদৃশ্য কোণী বহুভুজটা কি, যে একটি ত্রিভুজের একটি বহুভুজের কোণগুলো যদি পর্যায়ক্রমিকভাবে অপর বহুভুজের কোণগুলো সমান হয়, তাদেরকে আমরা বলবো সদৃশ্য কোণী বহুভুজ। আর একটি বহুভুজের কোণগুলো যদি অপর বহুভুজের কোণগুলো সমান হয় এবং বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা ওই বহুভুজ দুটিকে বলবো সদৃশ্য বহুভুজ। আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদের বিষয়টি বুঝিয়ে দেই, তোমরা খেয়াল করো বোর্ডে। আমি একটি বর্গক্ষেত্র আঁকলাম, একটি বর্গ এবং একটি রম্বস। আমি এই বর্গক্ষেত্রটির নাম দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এখন এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে x, এই বাহুটির দৈর্ঘ্য সঙ্গত কারণে x এই হবে এবং এর প্রত্যেকটি বাহুর সমান।
এটা হচ্ছে 2y। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে ABCD এই যে বহুভুজটি এবং EFGH এই দুটি বহুভুজের ক্ষেত্রে আমরা কিন্তু কোণের সদৃশতা পাচ্ছি, যে এর চারটি কোণের সমান, কারণ এটি একটি বর্গক্ষেত্র, এটি একটি আয়তক্ষেত্র। তো অবশ্যই প্রত্যেকটি কোণ এই এই বহুভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, এই বহুভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা কোণের ক্ষেত্রে সদৃশতা পাই, কিন্তু বাহুর ক্ষেত্রে কিন্তু আমরা সদৃশতা পাই না, কারণ এখানে x 2y x 2y, এখানে x x x x সবগুলো x একক কোণ, যে কারণে আমরা এই দুটো বহুভুজের ক্ষেত্রে কিন্তু বাহুর ক্ষেত্রে সদৃশতা পেলাম না। এবার আমরা এই দুটোর ক্ষেত্রে একটু হিসাব করি, EFGH এবং IJKL। এই দুটোর ক্ষেত্রে দেখো যে প্রত্যেকটি বাহু সমান, অর্থাৎ বাহুর ক্ষেত্রে কিন্তু এর প্রত্যেকটি বাহু x একক করে, এর প্রত্যেকটি বাহু x একক করে। অতএব এই দুটো বহুভুজের ক্ষেত্রে বাহুগুলোর কিন্তু অনুপাতের সদৃশতা আছে, কিন্তু কোণগুলোর অনুপাতের কিন্তু সদৃশতা নেই। তো আমার মনে হয় যে এই যে আমরা যে দুটো জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, যে 1 নম্বর বহুভুজের কোণের সদৃশতা এবং বহুভুজের বাহুর অনুপাতের সদৃশতা, আমার মনে হয় তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার আমরা লম্ব বিন্দু নিয়ে আলোচনা করব। দেখো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের আমি নাম দিলাম ABC। এখন এই ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকলাম, এ শীর্ষ থেকে এই বাহুর উপরে লম্ব আঁকলাম AB, বি থেকে এই বাহুর উপরে লম্ব আঁকলাম E, এবং এই সি শীর্ষ থেকে এই বাহুর উপরে লম্ব আঁকলাম A। এখানে প্রসঙ্গত একটি কথা অবশ্যই উল্লেখ করতে হয়, যে এই যে একটা ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর পরে বা বিপরীত বাহুর বর্ধিত অংশের পরে যদি আমরা লম্ব আঁকি, তাহলে ওই যে লম্ব ত্রয়, 3টি লম্ব পরস্পর একটি বিন্দুতে ছেদ করবে, আর এই যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুকে আমরা বলবো লম্ব বিন্দু। আমার মনে হয় তোমরা বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছ, যে একটি ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুগুলোর উপরে লম্ব আঁকলে ওই লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে বলা হয় ওই ত্রিভুজের লম্ব বিন্দু। ওই লম্বত্রয় অবশ্যই একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের কিন্তু লম্ব বিন্দুটি আমরা বুঝলাম। এবার আমরা বুঝবো পরিকেন্দ্র কাকে বলে। পরিকেন্দ্র একটা ত্রিভুজ, দেখো একটা ত্রিভুজ আমি আঁকলাম, আমি নাম দিলাম ABC। এখন এই ত্রিভুজের যে কোনো দুই বাহু তার সমদ্বিখণ্ডিত যদি আমরা করি, এই বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, এই বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, এটা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে। আমি আবার বলছি যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুকে সমদ্বিখণ্ডিত করলে ওই সমদ্বিখণ্ডক রেখা দুটি একটি বিন্দুতে ছেদ করবে। ওই ছেদবিন্দুকে কেন্দ্র করে আমি যদি ওই ত্রিভুজে যে কোনো শীর্ষের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে কিন্তু একটা ওই বৃত্তটি ওই 3টি শীর্ষ দিয়ে গমন করবে। এই যে বিন্দুটি, এই বিন্দুটি হচ্ছে পরিকেন্দ্র। তাহলে আমরা পরিকেন্দ্র কি এটা বুঝলাম, যে পরিকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুকে আমি যদি লম্ব সমদ্বিখণ্ডিত করি, ওই লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় একটি বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুকে বলা হয় পরিকেন্দ্র ওই ত্রিভুজের। তাহলে আমরা পরিকেন্দ্র
শিখলাম। এবার এবার আসবে ভর কেন্দ্র। ভর কেন্দ্রটা কি দেখো, আমি এই দুটি মুছে ফেলি। ভর কেন্দ্রটি বুঝতে গেলে তোমাদের আগে মধ্যমা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। মধ্যমা কি এটা তোমরা পূর্বের ক্লাসে পড়ে এসেছো যে একটি ত্রিভুজের শীর্ষ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি যোগ করি তাহলে যে রেখাটি পাবো ওই রেখাটিকে বলা হবে ওই ত্রিভুজের মধ্যমা। একটা ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে। তো এই মধ্যমার পরে বেসিস করে আমাদের কিন্তু ভর কেন্দ্রটা বুঝতে হবে। এই জন্য মধ্যমাটা তোমরা ভালোভাবে খেয়াল করবে যে যে কোনো ত্রিভুজের শীর্ষ এবং ওই শীর্ষের বিপরীত বাহু। আমি যদি এই শীর্ষটি নেই, এর বিপরীত বাহু এইটি, এই শীর্ষ নিলে এর বিপরীত বাহু এইটি, এই শীর্ষ নিলে এর বিপরীত বাহু এইটি, এইগুলো একটা বিন্দুতে ছেদ করে। এইটাই হচ্ছে ভর কেন্দ্র। ত্রিভুজের যে কোনো শীর্ষ এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাই তাকে ওই ত্রিভুজের মধ্যমা বলে, আর মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে ওই ত্রিভুজের ভর কেন্দ্র। আমি তোমাদের একটু এঁকে দেখাই। দেখো, একটা ত্রিভুজ এ বি সি, মনে করো DEA ওই ত্রিভুজের মধ্যবিন্দু। তাহলে আমি এই শীর্ষ এ এবং তার বিসি বিপরীত বাহু এই শীর্ষে ওটা যোগ করলাম, তাহলে এটি একটি মধ্যমা পেলাম। এবার বি কোণ বি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহু এসি এর মধ্যবিন্দু ই আমি যোগ করলাম, আরেকটি মধ্যমা পেলাম। এবার সি শীর্ষ এবং এই সি বিপরীত বাহু এবি, এই এবি এর মধ্যবিন্দু এফ, এই এফ এবং সি যোগ করলাম, সি শীর্ষ যোগ করলাম, তাহলে আরেকটি মধ্যমা পেলাম। এই মধ্যমাত্রা কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে, আমরা একে জি দিয়ে প্রকাশ করলাম। এটি হচ্ছে ওই ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের সংজ্ঞায় আমরা কি বলতে পারি যে ত্রিভুজের মধ্যমত্রয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে ওই ত্রিভুজের মধ্যমা। তো তোমরা চিত্রে অবশ্যই বুঝতে পেরেছো বিষয়টি আমার মনে হয়। আর এই ক্ষেত্রে তোমাদের একটি বিষয় একটু জেনে রাখতে হবে যে এই যে মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে সেই তাকে তো আমরা ভর কেন্দ্র বলছি। ওই ভর কেন্দ্র এবং বিপরীত শীর্ষ এই যে দূরত্বটা এবং ওই ভর কেন্দ্র এবং ওই শীর্ষের বিপরীত বাহুর যে দূরত্বটা, এর ভেতরে কিন্তু একটা ভালো রিলেশন আছে। সেটা কি? এটা কিন্তু ওই মধ্যমাটাকে ওই ভর কেন্দ্রকে 2:1 অনুপাতে ভাগ করবে। তাহলে এইটুকু হবে 2 আর এইটুকু হবে 1। প্রত্যেক ক্ষেত্রে এটা 2, এটা 1, এটা 2, এটা 1। অর্থাৎ ভর কেন্দ্রে যে কোনো ত্রিভুজের ভর কেন্দ্রে যে কোনো মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। আমার মনে হয় এই বিষয়টিও তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের শেখাবো নববিন্দু বৃত্ত। আমরা নববিন্দু বৃত্তের সাথে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, নববিন্দু বৃত্তের কেন্দ্র, এগুলো আমরা হিসাব করব। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে এই বিষয়টি বুঝতে গেলে। আমি উদাহরণ দিয়ে তোমাদের একটু বুঝাই, তারপরে আমি সংজ্ঞায় বলছি। দেখো, আমি একটি ত্রিভুজ নিচ্ছি। ABC আমি একটি ত্রিভুজ নিলাম। এখন এই ত্রিভুজের
বাহুর মধ্যবিন্দুগুলো আমি নির্দিষ্ট করি, হয়তো ডি ই এফ। এবার আমি প্রত্যেকটি শীর্ষ থেকে, তোমরা ভালো করে খেয়াল করো যে নববিন্দু বৃত্ত, এই নববিন্দু 9টি বিন্দু কি কি? আমরা 3টে বিন্দু অলরেডি পেয়ে গেছি। যে একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করেছি এবং তার নাম দিয়েছি ডিই এফ। এবার আমরা এই ত্রিভুজটির প্রত্যেকটি শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে লম্ব, এই ত্রিভুজের প্রত্যেকটি শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপরে লম্ব। দেখো, এই বিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব আঁকলাম পি, এই বিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব আঁকছি কিউ, এই বিন্দু থেকে এর পরে লম্ব আঁকছি আর। এই যে লম্বগুলো আঁকলাম, এই লম্বগুলোর পাদবিন্দু, দেখো পাদবিন্দু, আমরা এই এ থেকে বিসি এর পরে যে লম্ব আঁকছি তার পাদবিন্দুকে পি দিয়ে চিহ্নিত করছি, বি বিন্দু থেকে এসি এর পরে যে লম্ব আঁকছি তার পাদবিন্দুকে কিউ বিন্দু দিয়ে চিহ্নিত করছি, আর সি বিন্দু থেকে এবি এর পরে যে লম্ব আঁকছি তার পাদবিন্দুকে আর দিয়ে চিহ্নিত করছি। তাহলে আমাদের বিন্দু সংখ্যা হয়ে গেল 6। এবার দেখো যে এই যে লম্ববিন্দু আমরা এখানে শিখেছিলাম যে এই ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকলে যে 3টি লম্ব হয় তারা পরস্পর একটি বিন্দুতে ছেদ করবে, ওইটাকে আমরা বলবো লম্ববিন্দু। এখানে কিন্তু লম্ববিন্দু পেয়েছি আমরা। এবার এই লম্ব এবং তার বিপরীত শীর্ষ, এই লম্ব তার বিপরীত শীর্ষ, এই লম্ব তার বিপরীত শীর্ষ, এই বিন্দুগুলো আমরা নির্দিষ্ট করব। হ্যাঁ, দেখো এই লম্ববিন্দু এবং তার বিপরীত শীর্ষ, তার মধ্যবিন্দু এটা, লম্ববিন্দু তার বিপরীত শীর্ষ বি এর মধ্যবিন্দু এটা, আর লম্ববিন্দু তার বিপরীত শীর্ষবিন্দু এর মধ্যবিন্দু এটা। তাহলে আমাদের কিন্তু 9টি বিন্দু হয়ে গেছে। দেখো এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 9টি বিন্দু হয়ে গেছে। এখন এই 9টি বিন্দু নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, আমি একে দেখাই যে 9টি বিন্দু নিয়ে একটা বৃত্ত আঁকলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বৃত্ত আঁকলাম বললে ভুল হবে। এই 9টি বিন্দু নিয়ে কিন্তু বৃত্ত আঁকা যায়, যে আমি কিন্তু এমনি 9টি বিন্দু নিয়েছি, কিন্তু এই 9টি বিন্দুর মধ্যে একটা বিশেষ মিল দেখো যে ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, ত্রিভুজের লম্ববিন্দু এবং ওই শীর্ষে মধ্যবিন্দু এবং প্রত্যেকটি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, এইগুলো কিন্তু সব একটা বৃত্তের ব্যাসার্ধের পরে অবস্থিত। এই বৃত্তটিকে আমরা বলবো নববিন্দু বৃত্ত। ক্লিয়ার? বুঝতে পেরেছো মনে হয় যে 9টি বিন্দু কি কি আসছে। এবার তোমরা বলতে পারো যে আমরা এই যে 9টি বিন্দু নির্দিষ্ট করলাম, কিন্তু এই যে 9টি বিন্দুর যে বৃত্তকে আঁকবো তাহলে আমাদের একটি ব্যাসার্ধ নিতে হবে এবং কি করতে হবে, একটি কেন্দ্র। তাহলে ব্যাসার্ধ আর কেন্দ্র। এবার এই ব্যাসার্ধটা আমরা কি করে পাবো, যে এই যে নববিন্দু বৃত্তের লম্ববিন্দু, এখানে যে লম্ববিন্দুটা পেলাম আমি ও দিয়ে চিহ্নিত করি, এবং এই লম্ববিন্দু এবং এই ত্রিভুজের যে পরিব্যাসার্ধ, আমরা পরিব্যাসার্ধ এখান থেকে শিখে আসছি। মনে করো এই পরিব্যাসার্ধ, এই পরিব্যাসার্ধকে আমি কে দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে একটা রেখা পাবো। এই কে ও এর মধ্যবিন্দুটি হবে এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে নববিন্দু বৃত্তের কেন্দ্রটা কিভাবে হচ্ছে, তাহলে দেখো
লম্ববিন্দু এবং ওই ত্রিভুজের পরিকেন্দ্র। আমরা যদি যোগ করি তাহলে একটি রেখা পাবো, ওই রেখার মধ্যবিন্দুই হচ্ছে ওই ত্রিভুজের নববিন্দু বৃত্তের কেন্দ্র। ত্রিভুজের নয়, নববিন্দু বৃত্তের কেন্দ্র। আর এই যে নববিন্দু বৃত্ত, এর ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধটা হবে এই ত্রিভুজের যে পরিব্যাসার্ধ, সেই পরিব্যাসার্ধের অর্ধেক হচ্ছে এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। আবার আমি বলি যে আমরা যে নববিন্দু বৃত্তকে আঁকলাম তার ব্যাসার্ধটি হবে এই ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক। আমরা যে বেসিক জিনিসগুলো আমরা বোঝাতে চেয়েছিলাম, আমাদের শেষ ছিল নববিন্দু বৃত্ত, প্রিয় শিক্ষার্থীরা। এবং আমার মনে হয় তোমরা এই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ এবং নববিন্দু বৃত্তের কেন্দ্র কিভাবে বের করতে হয় বা কিভাবে হবে এটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে এই বেসিক ধারণাগুলো নিয়ে কিভাবে উপপাদ্য যুক্তি সহকারে প্রমাণ করা যায়, যা তোমাদের উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ে আছে, আমরা সেগুলো পড়ব। সে পর্যন্ত ভালো থেকো, আর এই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।